আজকে যদি তোমাদের বাবা বেঁচে থাকতেন তাহলে আমাদের কারো আর চিন্তাই করতে হতো না। এখন তোমাদের বাবা যেহেতু নেই, তোমাদের বোনটার বিয়ে দিতে হবে। তো তোমরা তোমাদের বোনের বিয়েতে কে কি দেবে? আচ্ছা ঠিক আছে, রিয়ার বিয়েতে আমি 1010 টাকা দিমনে। 10,000 টাকা? 10,000 টাকা দিয়ে কি হবে? কেন মা, 10,000 টাকা কি খুব কম মনে হচ্ছে আপনার কাছে? আর আপনার ছেলে কয় টাকাই বা বেতন পায় বলেন তো? আপনি তো সবই জানেন, আর এটাও খুব ভালো করে জানেন যে আমার একটা মাত্র ছেলে, সে আবার হোস্টেলে থেকে পড়াশোনা করে। ওর ইনকামের বেশিরভাগ টাকা তো বাচ্চার পিছেই চলে যায়, সেখানে 10,000 টাকা দিতে চেয়েছে, এটাই তো অনেক বেশি। মা এসব নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না তো, আগে পাত্র দেখো, তারপর আমি দেখতেছি কি করা যায়। দেখতেছি মানে? তুমি 10,000 টাকার বেশি কিভাবে দিবা আমাকে একটু বলো তো, আমি শুনি। দেখতেছি মানে কি? এখন কি এই বয়সে তুমি তোমার বোনের জন্য চুরি চামারি করবা? হ্যাঁ, তো জামাল, তুই কি দিবি? মা, আমি তো কোনো নগদ টাকা পয়সা দিতে পারবো না। আমার চাচা শ্বশুরের ছেলে মানে আমার শালার একটা ফার্নিচার দোকান আছে, আমি ওখান থেকে কিছু ফার্নিচার আইনে দিতে পারবো। আস্তে আস্তে টাকাটা আমি পরিশোধ করে দিলাম, কিন্তু ক্যাশ আমি টাকা দিতে পারবো না। তোমাদের বোনের বিয়ে, অথচ তোমাদের কোনো দায়িত্ববোধই নেই। বোনের বিয়ে দিতে গেলে যে কত টাকা লাগবে সে ব্যাপারে কোনো ধারণা নেই। তোমরা সেই ব্যাপারে কিছু করবা না? মা অনেক টাকা লাগে সেটা তো আপনার আরো আগে বোঝা উচিত ছিল, তাই না? আর মেয়েটা তো আপনার, তাই আপনারই এই ব্যাপারগুলো বেশি মাথায় রাখা উচিত ছিল। আপনি কেন শুধু শুধু আপনার এই দুই ছেলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন বলেন তো? আপনার যে একটা মেয়ে আছে, সেই মেয়েকে কোনো এক সময় বিয়ে দিতে হবে, সেটার জন্য তো আপনার ছোটবেলা থেকেই কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখা উচিত ছিল। ঠিকই বলেছো বৌমা, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝে এই সংসারে সব টাকা খরচ করে ফেলছি। আমার ঘরে যে একটা বিবাহযোগ্য মেয়ে আছে তার কথা আমি একবারও চিন্তা করিনি। খরচ করেছেন দেখেই তো আর আপনাকে আর আপনার মেয়েকে খাওয়াচ্ছি। বলেন খাওয়াচ্ছি না? এখন থেকে আর আমাদের জন্য কোনো খরচ করতে হবে না ভাবি। আর মা, আমি কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছি? আচ্ছা, তুই আবার এসব কথার মধ্যে আসছিস কেন? যা যা, ভেতরে যা। সমস্যা যেহেতু আমাকে নিয়ে, তাহলে তো আমার এখানে আসতেই হবে। ভাই ভাবি, তোমরা ভালো করে শুনে রাখো, এখন থেকে তোমাদের আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। আমার ব্যবস্থা আমি নিজেই করে নিই। আর একটা কথা, আমি আপনাদের সংসারে যা যা কাজ করি, এই কাজগুলোর জন্য যদি একটা কাজের বুয়া রাখা হতো না, তাকেও কিন্তু খাওয়া দাওয়ার পরেও কিছু বেতন দিতে হতো। তাই এখন থেকে আমি যা যা কাজ করছি এবং করব, এই বাবদ আমাকে কত টাকা দিবে তোমরা ভালো করে হিসাব করে দেখো। আর মাস শেষে এই টাকাটা আমার মায়ের হাতে তুলে দিবে। আর তারপরও যদি আমাদের খাওয়া দাওয়ার খরচ না হয়, তাহলে এই বাড়িতে থাকা বাবদ তোমাদের ভাড়া দিতে হবে, কারণ এই বাড়িটা আমার মায়ের। কেন এই বাড়িতে থাকতে গেলে ভাড়া কেন দিতে হবে? এটা আমাদের বাপের বাড়ি, ভাড়া কেন দিতে হবে? ও মা, যার টাকা এতদিন খাইছো বড় হইছো, তাকে খাওয়ালে যদি তোমাদের বউয়ের কাছে হিসাব দিতে হয়, তাহলে তার বাড়িতে থাকার জন্য তোমাদের ভাড়া তো দিতেই হবে। রিয়া, কি বলছিস এসব? চুপ কর না। মা, দোহাই লাগে তোমার, বারবার আমার বিয়ের জন্য এদের কাছে আকুতি মিনতি কইরো না। আর তোমাদের বলছি, আমি যা যা বলছি এটা যেন মনে থাকে। মা চলো তো, চলো, তোমার সাথে আমার কথা আছে, চলো। আরে উঠো তো। তুমি কি বলবো? তোমাকে তো চিনলাম না। চাচিমা, আমি রবিন। রবিন? চিনতে পারেননি? কোন রবিন? 20 বছর আগে স্টেশন থেকে আপনি আর চাচাজাকে নিয়ে আসছিলেন এই বাড়িতে, খেয়ে পরে মানুষ করছেন, লেখাপড়া করাইছেন, আমি সেই রবিন। রবিন? রবিন? আমার ছেলে রবিন? এতদিন কোথায় ছিলি? আমার কথা মনে পড়েনি? আমার ঠিক কত তোর কথা মনে পড়তো। আর দেখতে কত সুন্দর হয়ে গেছে, একদম সাহেবের মতো। সাহেবের মতো লাগতেছে। সাহেব না চাই, পুরা কামলার মতো লাগতেছে। এই এই এতিমের বাচ্চা, তুই আবার এই বাড়িতে আসছস? তোরে না আমরা দুই ভাই মিলে বাড়ি থেকে বের করে দিছিলাম? ও আবার আমাদের ঘরে বৈশাখ খাওয়ার নিয়ত করে আসছো না? কোনো বাহানা চলবে না, বাইরে বেরো। আসলে আপনারা যা ভাবছেন
আমি আসলে আসলে কি বুঝছি, ছোটবেলায় বাবাই তোমার এই বাড়িতে ভরণ পোষণ দিছে, খাওয়াইছে। এখন তো বাবা নেই, এখন এই বাড়িতে তোমার আর কোনো জায়গাও নেই। বেরাও বেরাও। তোরা থাম তো। ছেলেটা কতদিন পরে বাড়িতে ফিরে এসেছে, ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস না। ও এই বাড়িতেই থাকবে। মা, এটা কি তোমার কাছে নোংরখানা মনে হয় নাকি এতিমখানা, যে এতিমরা আসবে তুমি তাদেরকে রেখে দিবা আর আমরা তাদেরকে খাওয়াবো? মা, এত স্বজন প্রীতি দেখানোর তো আমি কোনো দরকার দেখতেছি না। একটা এতিম আসছে, এরে কই রাখবেন আপনি আর কই খাওয়াবেন? হ্যাঁ, আপনাদের মা ঝিরে যে আমরা খাওয়াইতেছি সেটা আপনার হইতেছে না? ওরে যে রাখবেন, ওর দায়িত্ব কে নিবে? মুখ সামলে কথা বলো বড় বৌমা। ও এতিম না, ও আমার সন্তান। আমি আর তোমার শ্বশুর এই এতটুকু ছেলেটাকে নিয়ে আসছি। আমার ছেলে, আমি নিজের সন্তানের মতো ওকে মানুষ করেছি। ও আমার সন্তান, ও এই বাড়িতেই থাকবে। চল বাবা। চিন্তা করা যায়। এটা কি হইল? হুম, তোমার মা তোমার বোনকে নিয়ে আমাদের ঘাড়ের উপর আছে, আবার এতিমের প্রতি কি ভালোবাসা উতলায় পড়তেছে তার, তাই না? এতিমরে এই বাড়িতে রাখার ধান্দা করতেছে। আমার তো মনে হচ্ছে 2 দিন পর তোমাদের 2 ভাইকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। আমিও দেখব এই এতিম কিভাবে এই বাড়িতে থাকতে পারে। চাচিমা, আসলে ব্যস্ততার কারণে অনেকদিন আপনাদের দেখতে আসতে পারিনি, কোনো খোঁজ খবরও নিতে পারিনি। আমাকে মাফ করে দিবেন। তুমি ব্যস্ত ছিলে তাই আসতে পারোনি, তাতে কি হয়েছে? এখন সময় পেয়েছো, এখন এসেছো। কয়েকদিন আগেই চাচার মৃত্যুর সংবাদটা পাই, তাই ভাবলাম চাচা তো নাই, আপনাকে দেখে যাই, একটু খোঁজ খবর নিয়ে যাই। খুবই ভালো কাজ করেছো বাবা। সেই যে কবে দেখেছি তোমাকে, মনেই করতে পারছি না। তারপর চাচিমা বলেন, আপনারা কেমন আছেন? ভালোই ছিলাম বাবা, কিন্তু আজকে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার চাচা মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার 2টা বাঁশের খুঁটি আছে, এই 2টা বাঁশের খুঁটি নিয়ে আমি বেঁচে থাকব, ওরাই হবে আমার অবলম্বন। কিন্তু আমার বাঁশের খুঁটি দুটোতে না কখন যেন একটু একটু করে ঘুণে ধরে গেছে। হঠাৎ দমকা হওয়া আসলে না একদম মুখ থুবড়ে আমার সংসারটা মাটিতে পড়ে যাবে। তুই দেখেছ না আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার কথা বললাম ছেলে দুটোকে, বললাম তোরা একটা ভালো পাত্র দেখে তোদের একটা মাত্র বোন, ওকে বিয়ে দে। ওরা বলল, মা ও তো তোমার মেয়ে, ওর দায়িত্ব তোমার, আমরা ওর দায়িত্ব নিতে পারবো না। আমরা 10-20 হাজার টাকা দেব তোমাকে। বাবা তুমি বলো, আমি কেন আমার সন্তানদের থেকে ভিক্ষা নেব বলো? আমার এই বুড়ো বয়সে আমি আমার এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কি করব? আমি আমি চাচিমা, রিয়ার জন্য আপনি ভাববেন না, দেখবেন উপরওয়ালা চাইলে ও একটা ভালো ছেলে পাবে, একটা অফিসার পাত্র পাবে। না না বাবা, অফিসার পাত্র লাগবে না, শুধু একটা ভালো পাত্র পেলেই হয়, যে ওকে শান্তিতে রাখবে, সুখে রাখবে, 2টো ভাত দিতে পারবে, বছরে 2টো শাড়ি দিতে পারবে। আমার মেয়েটা না অনেক ভালো জানো, এই সংসারের পুরুষ কাজও করে, অনেক লক্ষ্মী। আমার মেয়ে বলে বলছি না বাবা। চাচিমা, আর কিছু বলতে হবে না, আমি তো আপনাদেরকে চিনি। রিয়ার শরীরে তো আপনারই রক্ত বইছে। তা হয়তো হবে, কিন্তু আমার রক্তগুলোই তো আমার সাথে বেইমানি করেছে বাবা। আমার ছেলেরাই তো আমার সাথে বেইমানি করেছে। মা, ওনার জন্য খাবার রেডি করে ফেলেছি।
তাড়াতাড়ি আসো ওনাকে নিয়ে। দেখো না, আমি সব ভুলে গেছি। তুমি আসছো, আমি কথায় কথায় ভুলে গেছি যে তোমাকে খেতে দিতে হবে। চলো বাবা, চলো খেতে চলো। চলো। নেও বাবা, কে নাও। চাচিমা, আপনার কি মনে আছে আমি যখন ছোট ছিলাম মাছের কাঁটা বেছে খেতে পারতাম না, আপনি আমাকে খুব সুন্দর করে মাছের কাঁটা বেছে ভাত খাইয়ে দিতেন। অনেকদিন না আপনার মাখানো ভাত খাই না, আজকে একটু মাছের কাঁটা বেছে ভাতটা মাখিয়ে খাওয়াই দেবেন? ইস, এত বড় একটা মানুষকে এখনো কাটা বেছে মাছ খাওয়াতে হয় নাকি? মানুষ তো দেখলে হাসবে। আমার নিজেরই হাসি পাইতেছে। তুই চুপ কর তো। নাও, এই কাটা বেছে দিচ্ছি আমি। বাহ, কি আলগা পিড়িতে, হ্যাঁ? এত বড় ধামড়া ছেলেকে আবার খাওয়াই দিতে হয় নাকি? আর কি ব্যাপার, এই মাছের তরকারি আর এই ভাত আসলো কোত্থেকে? চুরি করে নিয়ে আসছেন? ছি ছি ছি, কি বলছো বৌমা? চুরি করতে যাব কেন? আস্তে কথা বলেন আম্মা, আমার সাথে জোরে কথা বলা যাবে না। বাড়িতে বাইরের মানুষ আসছে আর অমনি গলার আওয়াজ বেড়ে গেছে। চুরি না করলে এগুলো কোথায় পেলেন? আমি তো এক্সট্রা কোনো খাবার দেইনি। আমাদেরকে যে খাবারটা দিয়েছিলে সেই খাবারটাই ওকে খেতে দিয়েছি। তাই নাকি? বাহ, ভালো। আজকে খাবারটা আমি ভিক্ষা দিয়ে যাচ্ছি, কালকে থেকে আপনাদের দুইজনের খাবার একটু কমিয়ে দিব। তখন দেখি এই এতিমের বাচ্চাটা কোত্থেকে খায়। বাবা, তুমি বৌমার কথায় কিছু মনে করো না। তুমি কতদিন পরে আমার হাতে ভাত খেতে চেয়েছো। নাও, এই নাও। চাচিমা, এই খাবারটা তো আপনাদের। আমি যদি এই খাবারটা খাই তাহলে আপনারা কি খাবেন? আপনারা খাবারটা খেয়ে নিন। না বাবা, তুমি তো আমার সন্তান, তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে। তোমাকে খাওয়াতে পারাটাই মায়ের আনন্দ বাবা। নাও। এই মুহূর্তে আব্বা ছাড়া আর কেউই আমাদের সাহায্য করতে পারবে না। কেন? কিছু একটা হলেই বাবাকে ডাকতে হবে কেন? কেন ডাকতে হবে বুঝো না তুমি? হ্যাঁ, তোমরা দুই ভাই আগে কি করতা? ছোট্ট একটা চাকরি করতা। সেই চাকরি থেকে আব্বা এত বড় একটা কোম্পানিতে তোমাদের এত ভালো পজিশনে একটা চাকরি দিয়ে দিল। সেই কৃতজ্ঞতা বোধটা তো নাই তোমাদের মধ্যে। তোমার মা আর বোনকে এমনি আমি সহ্য করতে পারি না, কি জ্বালানটাই না জ্বালায় দুইজন মিলা। তার মধ্যে আবার বাড়িতে আর একটা এতিম আইনা উঠাইছে। মনে হচ্ছে কি জানো, এটা একটা এতিমখানা, যার যখন মন চাবে আসবে, যাবে, খাবে, যা খুশি তাই ঘুরে বেড়াবে। আচ্ছা, আমার আব্বা যে এত কিছু করলো তোমাদের জন্য, কোনোদিন একদিন দাওয়াত করে খাওয়াইছো আমার আব্বারে? একদম ঠিক বলেছে আপু। বাবা এত কিছু করেছে তোমাদের জন্য, এত কষ্ট করে তোমাদের একটা চাকরি নিয়ে দিয়েছে, একদিন তো দাও তো দিলে না। আরে এইভাবে বলতেছো কেন? বাবাকে না হয় একদিন আসতেই বলো। জামাল, কি বলিস? ও আর কি বলবে? বিয়ের আগে তো কত বড় বড় কথা বলেছে, এখন তো চুপ করে বসে আছে। আপু বাদ দাও তোর কথা, তুমি কালকে বাবাকে আসতে বলো। আরে বাবা, হইছে তো। বাবাকে যেহেতু এই বাড়িতে দাওয়াত দিতে চাচ্ছ দাও, আমি তো নিষেধ করতেছি না। আগামীকালকে আসতে বলো। দেখি তোমার ফোনটা দাও, আবার একটা ফোন দেই। আসসালামু আলাইকুম। তোমার সাথে জরুরি কথা আছে। আব্বা, তুমি কালকে আমাদের বাড়িতে আসো। আরে আসো, তারপর বলতেছি। কি ব্যাপার, সকাল সকাল তুমি উঠান ঝাড়ু দিচ্ছ যে? ও মা, এটা
এটা আবার কোন ধরনের কথা বলেন আপনি? উঠান আমি ঝাড়ু না দিলে কে দিবে? আপনি দিবেন? না না, তোমার ভাবিরা কোথায়? তোমার ভাবিদেরই তো উঠান ঝাড়ু দেওয়ার কথা। কি ব্যাপার, হাসছো যে? শোনেন, আপনাকে একটা কথা বলি। আজকে যখন আমার ভাবিরা ঘুম থেকে উঠবে, আপনি ওনাদের কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করবেন যে সূর্য কোন দিক দিয়ে ওঠে। কেন? সূর্য পূব দিক থেকে ওঠে, এটা তো সবাই জানে। হুম, সবাই জানলেও আমার ভাবিরা কিন্তু জানতে পারবে না। কারণ কি জানেন? ওনারা ঘুম থেকে উঠেই ঠিক 12টার সময়, আর সূর্য ওই সময় কোথায় থাকে? ঠিক মাথার উপরে। তো তারা জানেই না সূর্য আসলে কোন দিক দিয়ে ওঠে। আচ্ছা, তুমি সবসময় এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? সোজা করে কোনো কথা বলতে পারো না? দেখেন, আমার কথার কোনো প্যাঁচ পোচ কিছুই নেই। আমার মুখে যা আসে আমি কিন্তু সেটাই বলে ফেলি। আমার পেটে আবার আমি বেশিক্ষণ কথা রাখতে পারি না। আচ্ছা, আপনার এখন কি লাগবে বলুন তো? ও বুঝছি, রাত্রে নিশ্চয়ই খাওয়া কম হয়ে গেছে তাই না? আর খিদার চোটে আপনার ঘুম ভেঙে গেছে। সমস্যা নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি উঠানটা ঝাড়ু দিয়ে আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। এই মেয়ে, আমি কি তোমাকে একবারও বলেছি আমি নাস্তা করব? তুমি সবসময় এক লাইন বেশি বোঝো কেন? আমি আবার কখন বেশি বুঝলাম? থাক, আর বেশি বুঝতে হবে না। তুমি যে কাজটা করছিলে সেটাই মনোযোগ দিয়ে করো। আমি বরঞ্চ একটু গ্রামটা ঘুরে দেখে আসি। ওমা, নাস্তা করবেন না? না, নাস্তা করব না। ঠিক আছে, আপনি যদি নাস্তা না করেন তাহলে আমার ভাইদের নাস্তাটা বেঁচে গেল, আর ওই নাস্তা আরেকজন আরেক বেলা খেয়ে নিতে পারলো। রিয়া, আই রিয়া, রিয়া। কি ব্যাপার? সকালে একটা ঝাড়ু হাতে নিয়ে তুমি আমার বেডরুমে ঢুকছো কেন? হায় হায় রে ভাবি, আমার একদম ভুল হয়ে গেছে। আসলে কি হয়েছে জানেন? সকাল সকাল আমি উঠানটা ঝাড়ু দিতেছিলাম, এই ঝাড়ু দিয়া, তাই আমার হাতে ঝাড়ু আছে, নাইলে গোলাপ ফুল থাকতো। দেখছো তোমার বোনের কথা, দেখছো কথার ছিঁড়ি, দেখছো তার? ভাইয়া তোমার সব কথা শুনছে, তাই এখন সে আর কিছু বলতে পারবে না। এখন তুমি বলো, তুমি কেন ডাকছো আমারে? এই, তোমার না বলছিলাম আজকে সকালে আমার চাদরটা চেঞ্জ করতে হবে, তুমি আমারে আরো আগে উঠাই আমার চাদরগুলা কেন চেঞ্জ করে দাও নাই? হ্যাঁ, ঘরটা কেন পরিষ্কার করে দাও নাই? এই শোন, আদা দিয়ে একটা রং চা দিস তো। ইস রে, কি হলো আবার? না মানে ভাবতেছিলাম আমার যদি 10টা হাত থাকতো তাহলে তোমাদের জন্য সুবিধা হইতো। কি সুবিধা হইতো? হঠাৎ এরকম চিন্তা আসলো কেন তোমার মাথায়? না মানে আমার যদি 10 হাত থাকতো তাহলে সুবিধা হইতো আর কি। তাহলে এক হাত দিয়ে রান্না বান্নার কাজ করতে পারতাম, আর এক হাত দিয়ে উঠান ঝাড়ু দিতে পারতাম, আর এক হাত দিয়ে বিছানার চাদর ঠিক করতে পারতাম, আর এক হাত দিয়ে থাতলাইতে পারতাম। থাকলাইতা মানে? আদা আদা থাতলাইতাম। ওই যে ভাই কি বলছে শুনছো না? আদা দিয়ে রং চা দেওয়ার জন্য। এখন আমি যদি আদারে না থাতলাই তাহলে তো রং চা দিতে পারবো না। কি সাংঘাতিক কথাবার্তা। আচ্ছা, আমার অনেক কাজ বাকি আছে। এখন বলো তোমরা, আমি কি আগে থ্যাতলাবো নাকি ঝাঁটাবো? ঝাঁটাবো মানে? আরে ঝাঁটাবো মানে হচ্ছে আগে কি উঠান ঝাড়ু দিব নাকি থ্যাতলাই আগে চাটা দিব? ভাই, তোমার মন যেটা চায় সেটা করো, কিন্তু করো। আচ্ছা ঠিক আছে, আগে তোমারটাই করি, তা না হলে কখন তুমি কারে থ্যাতলাই দাও। এই, এত কথা কিসের? তোর ভাবি যা কইছে তা কর, যা বাক। এই শোনো, বাথরুমে গরম পানি দাও, আমি গোসলে যাবো। দিব গরম পানি। তোমার বোনের আচরণ দেখছো? একদম তোমার মতোই হচ্ছে। ফাজিলের ফাজিল। এই, তুমি কি ভেবেছো শুধু বড় আপুর রুমের কাজ করবে? আমার রুমের কাজ কি করবে? তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, আমার ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে গেছে। ও, তাহলে তোমাকেও থেতলাই দিই? এই, কি বললে তুমি? থ্যাতলাই দি মানে? আরে তোমাদের না এই একই সমস্যা, পুরো কথা কখনো শেষ করতে দিবে না। আগে শোনো আমি কি বলতে চাচ্ছি। বড় ভাইয়ার গলা ব্যথা করতেছে, তাই বলছে আদা থেতলিয়ে একটু রং চা দিতে। তোমারও যেহেতু আমাকে ডাকতে ডাকতে গলা ব্যথা করতেছে, তো ভাবলাম তোমাকে একটু থেতলিয়ে মানে আদা থেতলিয়ে একটু তোমাকে রং চা দিতে। শোনো, আমার না রং চা লাগবে না। ওইখানে শাড়ি রাখা আছে, ওইটা নিয়ে যেয়ে সুন্দর করে ধুয়ে তারপরে মাঠ দিয়ে ছাদে লেড়ে দিবে, আর ওইখানে দাঁড়িয়ে থাকবে, দেখবে যেন কোনো কাক না আসে।
আর শুকিয়ে সুন্দর করে এনে ইস্ত্রি করে আমাকে এনে দিবে, বিকাল ওইটা আবার আমি অনুষ্ঠানে পরে যাব। ঠিক আছে, বুঝছি। কি বুঝতে পারছো বলো তো? প্রথমে শাড়িটা নিতে হবে, তারপর শাড়িটা সাবান দিয়ে ভালোভাবে কসলিয়ে 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 ধুতে হবে, তারপর শাড়িটাকে ছাদে শুকাতে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে কাজ যেন এসে ইয়ে না করে দেয়। তারপর ওটা শুকানোর পরে ইস্ত্রি করে তোমার কাছে নিয়ে আসতে হবে। হয়নি, ভুলে গেছো মার দিতে হবে যে? ভুলি নাই তো ভাবি, আমি ভালো করে জানি কখন কাকে কিভাবে মার দিতে হয়। আচ্ছা ভাবি, আমি যাই তাইলে। হ্যাঁ হ্যাঁ রিয়া, আমার কাপ রং চা দিস। লাও ঠেলা। ভাইয়া, তুমি ভাবির সাথে ডিসকাস করে নাও যে আগে কোনটা করব। আগে কি তোমার চা দিব নাকি ভাবির শাড়ির কাজ করব? ভাবি তুমি বলো তো। এই কি বললে তুমি ওকে? আরে কি বললাম? ও না, আমি বললাম যে মানে ওই শাড়ির কাজটা, তো ভাবির শাড়ির কাজটা শেষ হলে আমাকে এক কাপ চা দিবি, ঠিক আছে? তুমি সবসময় বেশি বাতলামি করো, আমি যেটা বলবো সেটাই শুনবা। সেদিন তো শুনি। কোথায় সে এতিমের বাচ্চা? জামার মেয়ের জামাইয়ের বাড়িতে আইসা উইরা আইসা চুইরা বসছে, কোথায় সে? আব্বা তুমি আসছো? ওই এতিমের বাচ্চাটা তো বাসার বাইরে গেছে। যাই হোক, তোরা কোনো চিন্তা করিস না, আমি যখন আইসা পড়ছি এটার একটা সমাধান কইরেই যাব। জামাই বাবাজিরা, তোমাদের চাকরি বাকরি কেমন চলতেছে? জি আব্বা, ভালোই চলছে। বলছিলাম কি আব্বা, ওই স্যারকে বলে যদি আমাদের আরেকটু প্রমোশনের ব্যবস্থা করতেন। প্রমোশনটা যদি হয়। তুমি কোনো চিন্তা করো না, তোমাদের স্যার আমারে খুব ভালোবাসে। আমি যদি তাকে বুঝাইয়া বলি, সে আমাকে কোনোদিনই না করতে পারবে না। ইস, এখন আব্বার কাছে কত ধরনের আবদার, আর এতক্ষণ তো ফোনই দিতে চাইতেছিল না, এখন নিজেদের স্বার্থ সিদ্ধি করতেছে। আরে আমরা কই নিষেধ করলাম? আমি তো বারবারই ফোন দিতে চাইছিলাম, তাই না ভাইজান? বলছে তো। হইছে হইছে, ঢং কম করো। আহা, বাদ দে তো তোদের চিলাচিলি, আগে তোদের বাড়ির সমস্যাটা সমাধান করি। আচ্ছা ঠিক আছে, এবার তুমি ভিতরে আসো বা আসো। আচ্ছা দাঁড়া, ভিতরে পরে যাবো, এই ব্যাগটা একটু নে, আমি একটু তোদের গ্রামটা ঘুরে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তোমরাও যাও, তাড়াতাড়ি রান্না করার ব্যবস্থা করো। যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি এই গ্রামে? এই একটু ঘুরতে আসছিলাম। তো মজিদ সাহেব, আপনি এই গ্রামে? স্যার, আপনি তো জানেন আমার দুটো মেয়ে আছে, এই গ্রামে ওদেরকে বিয়ে দিয়েছি। আমার মেয়েদের বিয়ের সব খরচ তো আপনিই দিয়েছেন, আবার আমার দুই জামাইকেও চাকরি দিয়েছেন। স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে না না, কি যে বলেন। তো এই গ্রামে কোথায় আপনার মেয়ের বিয়ে হয়েছে? স্যার, ওই যে মতিন সাহেবের দুই ছেলে আছে না, কামাল আর জামাল, ওদেরকে আপনি চিনবেন কিভাবে? ওই দুই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে। ও, তার মানে চাচার দুই ছেলের সাথে ওনার দুই মেয়ের বিয়ে দিয়েছে? স্যার, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, না না, কিছু না। ভালো তো, দুই মেয়েকে একই বাড়িতে বিয়ে দিয়েছেন, দুই মেয়ে একই সাথে আছে, ভালো। জি স্যার, সবই আপনার দোয়া। স্যার, আপনাকে একটা কথা বলি, আমার মেয়ের বিয়ের সময় তো আপনি আসতে পারেন না। এখন যদি আমার মেয়ের শ্বশুর বাড়িতে একটু যান, আমার মেয়েরা এবং আমার জামাইরা খুব খুশি হবে আপনাকে দেখে। বিশেষ করে আমার মেয়ের জামাইরা খুব খুশি হবে, কারণ আপনার জন্যই তো ওদের চাকরি হয়েছে। আরে না না, এটা তো ওদের যোগ্যতায় ওরা পেয়েছে। স্যার, শুধু যোগ্যতা দিয়ে চাকরি হয় না, আপনার মতো যোগ্য মানুষও লাগে। চলেন না স্যার প্লিজ। আজকে না হয় না যাই, অন্যদিন যাই। প্লিজ স্যার, না করবেন না, আমার সাথে একটু চলেন প্লিজ। ওনার সাথেই বরং যাই। আমার পরিচয়টা পাওয়ার পর ওদের কি অবস্থা হয় গিয়ে একটু দেখি। এত করে যখন বলছেন তখন চলুন, যাওয়াই যাক। আপনার মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথে পরিচয় হয়ে আসি। ঠিক আছে স্যার, চলেন চলেন স্যার। স্যার, আমার এই বিলটা কত আসছে? এটা রাখেন, পরে হিসাব করুন। আসেন স্যার, আসেন। সুমি, শোভা,
জামাই বাবাজিরা কোথায় আছো তোমরা? আসো দেখো কাকে নিয়ে আসছি। আব্বা, তুমি এতিমের বাচ্চাটাকে নিয়ে আসছো? ভালো হয়েছে, ওরে এমন শাস্তি দাও জানে আর জীবনে এই বাড়িতে ফেরত না আসে। বাবা, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই তোরা এগুলো কি বলছিস? তোদের কি মাথা ঠিক আছে? বাবা, আপনি ভুলে গেলেন, আপনি না এতিমের বাচ্চারে খুঁজলেন। স্যার, ওরা কি বলছে আমি ওদের কথা কিছুই বুঝতে পারছি না। মজিদ সাহেব, আপনি একটু চুপ থাকেন, ওদেরকে বলতে দিন না ওরা কি বলতে চায়। এখানে বুঝাবুঝির তো কিছু নেই। বাবা, আপনারা যে এতিমের বাচ্চার কথা বলছিলাম, মানে ঘাট ধাক্কা দেবার দিকে বিক্রি। চুপ করো তুমি। তোমরা কি বলছো আবল তাবল? তোমরা জানো উনি কে? জানি, ও একটা এতিম। এই বাড়িতে থেকে খেয়ে বাবার অনেক অন্ন ধ্বংস করছে, এখন আবার ভিক্ষা করতে আসছে ভিক্ষুরির বাচ্চায়। চুপ করো বেয়াদব। তোমরা জানো উনি কে? উনি আমার স্যার। ওনার অফিসে আমি চাকরি করি। আর তোমাদের এই দুই বোনের বিয়ের সময় যে এত টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো কে দিয়েছে? উনি দিয়েছে। আর এই যে জামাই বাবাজিরা তোমরা দুজন যে চাকরি করো, উনি তোমাদেরকে চাকরিটা দিয়েছে। কি বলছেন? মানে উনি আমাদের চাকরি দিয়েছেন? হ্যাঁ, উনি কে তোমরা জানো? উনি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক রবিন সাহেব। কি বলতেছো বাবা? উনি? তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমরা চেরানো না, চেরানো বসতে দাও, যাও যাও চেরানো। আহা, আপনারা উত্তেজিত হবেন না। আপনার পরিচয় পেয়ে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমার পরিচয় জানার পর আপনাদের যে পরিবর্তন লক্ষ্য করছি, তাতে আমিও অনেক আশ্চর্য হয়ে গেলাম। স্যার, ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। স্যার, আপনি চলুন। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা, সারা জন্য চা নাস্তার ব্যবস্থা কর। যা যা যা। স্যার, আপনি আমার সাথে আপনি জান আমি আসছি। প্লিজ স্যার। আপনি জান আমি আসছি। চাচিমা, আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে এই কথাটা আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। আমি আসলে আপনার কাছে ছোটবেলায় যে রবিন ছিলেন, সেই রবিনটাই থাকতে চাই। অবস্থার পরিবর্তন হোক বা না হোক, আমি আপনার সন্তানের মতোই থাকতে চাই। ভুল করে থাকলে মাফ করবেন। না না, মা, উনি কি আসলেই অনেক বড় একটা কোম্পানির মালিক? আর ওনার অফিসে আমার ভাইরা চাকরি করে? হ্যাঁ তাই তো শুনলাম। আপু, কি হইছে? আমি নিয়ে যাই। তুই নিয়ে যাবি মানে ফাইজলামি? আমি নিয়ে যাবো স্যার। না না, আমি ছোট। আরে এটা তুই কি করলি? আমার দোষ কি বলো? আমি নিয়ে যেতে চাইছি। আপু, জামাল, জামাল, তুই কি সারার দিকে নিয়ে যাচ্ছিস? আমাকে আমি নিয়ে যাচ্ছি। তুমি বড় মানুষ, তোমার দরকার। আমি ছোট আছি, এই বাইলোকে বেদবি করে না আমাকে। আমি নিয়ে যাই। আরে বোকা, তুই তো ছোট মানুষ। আমি নিয়ে যাই। স্যার, ভাইজান, আমি ছোট দিকে তো আমি নিয়ে যাই। বুঝে না, বেদবি করতেছ কিন্তু তুই আমার কাছে দিয়ে। ভাইজান, বেয়াদবি তো ওইটা যে তুমি নিয়ে গেলে। আমি ছোট আছি, আমি নিয়ে স্যার, ভাইজান। স্যার, ভাইজান, স্যার, ভাইজান, এটা কি করলি? স্যার, খাজির দেন কত করে। এই নিন আপনার চা। তুমি চা আনতে গেলে কেন? তোমার ভাবিরা কোথায়? আমার ভাবিরা যা শুরু করছে তাতে আপনি আজকে সারাদিনও চা খেতে পারতেন না। মানে? মানে আপনার পরিচয়টা পাওয়ার পর কে আগে আপনাকে চা খাওয়াবে, মানে এটা নিয়ে তাদের মধ্যে মারামারি একটা অবস্থা আর কি। আচ্ছা, আপনি যে এত বড় একজন মানুষ, এটা আগে বলেননি কেন? আমি বড় মানুষ তোমাকে কে বলেছে? একদম মিথ্যা কথা বলবেন না। আপনার সাথে তো আমার কতবার কথা হয়েছে, কই কখনো তো বলেননি। আমি আগে এই বাড়িতে যেমন ছিলাম এখনো তেমনই আছি। এতিম পরিচয়ে আমি থাকতে চাই, একটু পরিবর্তন হয়নি। আচ্ছা, আপনি কি আমাকে একটা কথা বলবেন? আপনি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন কেন? তোমার দুই ভাই, গুণধর দুই ভাই প্ল্যান করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
এতে অবশ্য আমার ভালোই হয়েছে। এই বাড়ি থেকে বের না হলে এই পৃথিবীটা আমি চিনতে পারতাম না, এই দুনিয়ার সাথে মিশতে পারতাম না। মিশতে পেরেছি বলেই আজকে একটু হয়তো অবস্থানটা পরিবর্তন করতে পেরেছি। দেখছেন ভাগ্যের কি খেলা। আমার বাবা আপনাকে আর আমার ভাইদেরকে একইভাবে লালন পালন করছে, কিন্তু আজকে আপনি কোথায় আর আমার ভাইরা কোথায়? আপনি আজকে অনেক বড় একজন অফিসার, আর আমার ভাইরা আপনার অফিসের কর্মচারী। আচ্ছা, মানুষের টাকা হলে নাকি মানুষের আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায়, মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। কিন্তু আপনাকে দেখে তো আমাকে দেখে কি মনে হয়? না, মানে আমার ভাইদের কথা বলছিলাম আর কি। তারা আগে কি ছিল আর চাকরি পাওয়ার পর কেমন হয়ে গেছে, এখন বউদের কথা ছাড়া কিচ্ছুই করে না। ওই আমার ধারণা থেকেই বললাম আর কি। শোনো, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি প্রতিটা মানুষও এক হয় না। এক এক মানুষ এক এক রকম হয়। কি জানি, আপনি তো কবি সাহিত্যিক, আপনার এই কঠিন কথা আমি বুঝবো না। আচ্ছা, তুমিও তো গ্রামে থাকো, গ্রামে থেকে অনেক সুন্দর করে কথা বলো। কি যে বলেন না আপনি। নেন, চাটা তাড়াতাড়ি খেয়ে নেন, না হলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে তো সমস্যা নাই, কেউ তো আছে চাটা আবার গরম করে দেবে। আচ্ছা, আমি রান্নাঘর থেকে আসছি, আপনি তাড়াতাড়ি করে এটা খেয়ে নেন। তারপরে কি হলো স্যার, বইলাই ফেলে এখানে আমার মেয়েরা আছে, একটু লজ্জা লাগতেছে। সিনেমা দেখতে গেছি, রাজ্জাক শাবানার সিনেমা, রোমান্টিক সিন চলতেছে, এরপর হঠাৎ করে গান শুরু হয়েছে। বাম দিকে তাকায় দেখি আমার শ্বশুর। আমি তো ওইটা সিনেমা হল থেকে দৌড়াইতে দৌড়াইতে একদম বাসায় এসে পড়ছি। বাবা, তোমার তো একটা বড় কোম্পানি, তুমি তো আমাদের কখনো বলনি, আমরা জানিও না। তোমার যখন এত বড় একটা কোম্পানি, তোমাকে একটা কথা বলবো? চাচিমা, একটা কেন, আপনি 1000 কথা বলবেন, এতে আমার অনুমতি নেওয়া লাগবে কেন? তোমার অফিসে তো অনেকেই চাকরি করে, তুমি একটা কাজ করো না, একটা ভালো ছেলে দেখে আমার মেয়েটাকে একটা বিয়ের ব্যবস্থা করো না। মা, উনি তোমার মেয়ের পাত্র দেখতে যাবে, উনি একজন সম্মানী মানুষ না, একটা সম্মান আছে না? আর তোমার মেয়ে যে চেটাং চেটাং কথা বলে, দেখলেন মা, আমরা বললেই দোষ হয়ে যায়, কারণ আমরা তো ঘরের মানুষ, উনি বাইরের মানুষ। মাত্র 2 দিন হলো এ বাড়িতে আসছে, অথচ উনি ঠিকই বুঝে গেছে আপনার মেয়ে যে কাউকে সহ্যই করতে পারে না, ওর যে বিহেভিয়ার ভালো না। আসলেই তো চাচিমা, আপনার মেয়ে যে চ্যাটাং চ্যাটাং কথা বলে। বাবা, আমি তোকে অনেক বুঝাইছি যে এভাবে কথা বলিস না, সুন্দর করে কথা বল, কিন্তু কে শোনে কার কথা বলো? বসে চাচিমা, আপনার মেয়েকে তো আমি এইটুক সময়ের মধ্যেই চিনে ফেলেছি। আপনার মেয়ে যে চ্যাটাং চ্যাটাং কথা বলে, ওর জন্য যদি কোনো ভালো ফ্যামিলিতে ভালো ছেলের সাথে একটা সম্বন্ধ ঠিক করি, তাতে কি আমার মান সম্মান থাকবে? আমি কিন্তু স্যার আপনাকে ওটাই বোঝাতে চাচ্ছি যে আপনার একটা মান সম্মান আছে না, ওর জন্য আপনার মান সম্মান নষ্ট করার দরকার নেই স্যার। আমি বলি কি, রিয়ার বিয়ের ব্যাপারে আপনার চিন্তা না করলেও চলবে। শুধু শুধু আপনি নিজের মান সম্মান কেন নষ্ট করবেন বলেন তো? স্যার, আপনি মুখের উপর বলে দেন না যে আপনি রিয়ার বিয়ের ব্যাপারে কোনো কিছু করতে পারবেন না, আর এটাই আপনার ফাইনাল সিদ্ধান্ত। আমিও একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ও যেভাবে কথা বলে, আসলে অন্যর ঘরে গিয়েও ভালো সংসার করতে পারবে না। তাই আমি ভাবছি আমি ওকে বিয়ে করতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আসলে কালকে যখন প্রথম ওকে দেখি, তখনই আমার ওকে ভালো লেগে গেছে। তুমি কি বলছো বাবা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। চাচিমা, আমারও তো বিশ্বাস হচ্ছে না। এই গ্রামে এরকম একটা পদ্ম ফুলের মতো মেয়ে আছে। চাচিমা, আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ের ব্যবস্থা করেন। আর এই যে মজিদ সাহেব, না সরি, আপনি তো আমার তালই সাহেব, আমি 10 লাখ টাকার একটা চেক দিয়ে যাচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো খরচ করেন। আরও যদি টাকা লাগে অফিস থেকে নিয়ে নেবেন।
খরচের যেন কোনো কমতি না হয়। আরে এইটা আপনি কি বলেন স্যার? আপনি তো অফিসে আমার বস, এইখানে তো আপনি আমার বস না। এইখানে আপনি ধরতে পারেন যে আমি আপনার শ্বশুরের মতো। এইখানে বিয়েতে যত টাকা খরচ হবে সব টাকা আমি খরচ করব। ধুমধাম করে হবে, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না স্যার। তোরা তো এখন বড় লোক হয়ে গেছো, রাজার হাতে থাকবি, ঘুমাবি, খাবি, কোনো চিন্তা নাই, টেনশন নাই। কিছুদিনের ভিতরেই তোকে ব্যাংক ব্যালেন্স সব হয়ে যাবে। আমি ঠিক বুঝলাম না বাবা, আপনি কি বুঝাতে চাচ্ছেন? তোমরা দুটো হইছো গাধা। আমি মাঝে মাঝে ভাবি যে আমার মাইয়া দুটারে তুমগুলোকে আমি কেমনি বিয়ে দিলাম। এই সহজ জিনিসটা বুঝো না? তুমগো বোনের সাথে যে স্যারের বিয়ে হয়েছে, তোমরা এখন কি করবা? অফিসের যত বড় বড় চেয়ার আছে সেগুলো সব তোমরা দখল করবা, ঠিক আছে? কারণে অকারণে তোমার বোনের কাছে নানান কিছু বইলা লাখ লাখ টাকা হাতায় নিবা, বুঝছো না? আপনি তো বাবা সত্যি কথাই বলছেন। আসলে আমরা তো কখনো এইভাবে ভাইবাই দেখিনি। তুমি কিভাবে ভেবে দেখবে? তোমার মাথায় তো গোবর ছাড়া আর কিছুই নেই। দুই ভাই মিলে সারাদিন শুধু খাই 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 করো। কোন কাজটা কিভাবে করলে জীবনে উন্নতি হবে সেটা তো কখনো ভেবে দেখো না। সবকিছু আমার আব্বার বুদ্ধি দিতে হয়। এই তোমরা চুপ করো তো, খালি ঝগড়াঝাটি করে। শোনো, আমি যেইভাবে যেভাবে বলি তোরা ঠিক সেইভাবে করবি। গাছ থেকে কিভাবে ফল পাকাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। জি বাবা, আপনি যেভাবে বলবেন ওভাবে আমরা কাজ করার চেষ্টা করব। হ্যাঁ বাবা, আমিও আপনারা যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। ঠিক আছে, যাও তাহলে। এখন একটু নাস্তা পানি কি আছে নিয়ে আসো, খাই। যাও, বাজার থেকে কিছু নিয়ে আসো। যাও, তোমরা দুজন যাও। সরি, একটু লেট হয়ে গেল। আসলে বিয়ের কেনাকাটা একটু ব্যস্ত ছিলাম, আর তুমি হুট করে আসতে বললা, সময় করে উঠতে পারিনি। দেখো গাড়ির মধ্যে কত কিছু, সব তোমার জন্য কিনেছি। যার সময় কিন্তু তুমি সব এগুলো নিয়ে যাবে। জীবনের প্রথম তোমার জন্য আমি গয়না কিনেছি। এর আগে কখনো গয়না কিনা হয়নি। দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। এইসবের কি দরকার ছিল? আরে দরকার ছিল ছিল আমার বিয়ে বলে কথা, আমার না এখনো বিশ্বাসই হচ্ছে না, জানো? না মানে দেখো আগে কেমন হয়েছে জানো? সবাই বলে বছরে 2টা ঈদ, আমার কাছে কি মনে হচ্ছে জানো? আজকের দিনটা ঈদ, বছরে 3টা ঈদ মনে হচ্ছে আমার কাছে। আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আহা, কোনো কথা বলবো না, আমি তোমার সব কথা শুনবো। আমাকে 1 মিনিট সময় দাও, এটা আগে তোমাকে পড়াই দিই। এই দেখো, দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে তোমার জন্যই তৈরি হয়েছে এটা। এখন যদি একটা আয়না থাকতো, ও দাঁড়াও তোমাকে একটা ছবি তুলে দেখে। দেখো দেখো, হাতটা নামাও, একটু হাসো। এই দেখো, দেখছো তোমাকে কি সুন্দর লাগছে? ওহ, মনে হচ্ছে এই গয়নাটা তোমার জন্যই তৈরি করা হয়েছে। আচ্ছা শুনুন না, আমার আরে দাঁড়াও না, বললাম তো তোমার সব কথা শুনবো, আগে একটু তোমাকে দেখতে দাও। ওহ, কি সুন্দর লাগছে তোমাকে। আল্লাহ সত্যিই তোমাকে অনেক সুন্দর করে বানিয়েছে, বিশ্বাস করো। ইস, বিয়ের এখনো 2 দিন দেরি, আমার না সহ্যই হচ্ছে না। 2 দিন আমার কাছে অনেক সময়। আজকে যে কেন হলো না, একেই বলে ভাগ্য। আমার ভাগ্যটা এত ভালো যে তোমার মতো একটা মেয়েকে পেয়েছি। তুমি হয়তো আমার ভাগ্যে ছিলে, তাই আমি তোমাকে পেয়েছি। আচ্ছা, তুমি যেন কি বলবে বলছিলে বলো তো? কথাটা শোনার পর আপনি আমাকে ভুল বুঝবেন না তো? কি যে বলো না, ভুল বুঝবো কেন বলো তো? আপনি একটু আগে বললেন না আমাকে পেয়েছেন, আপনার ভাগ্যটা অনেক ভালো। কিন্তু সত্যি কি জানেন, আমার ভাগ্যটাই খুব খারাপ। একটু আগেই হারটা আমাকে পরিয়ে আপনি যে সম্পর্কের সৃষ্টি করেছেন, এখন আমি এই হারটা আপনাকে ফিরিয়ে দিয়ে সেই সম্পর্ক শেষ করতে চাই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। যদি কিছু মনে না করো, আমার অপরাধ থেকে আমি জানতে পারি? ছি ছি, কি
কি বলছেন আপনি? আপনার কোনো অপরাধ নেই। অপরাধ তো করেছি আমি। আমি আমাদের এলাকার এক ছেলেকে প্রচণ্ড রকমের ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার কথা আমি আমার পরিবারে কখনো জানাতে পারিনি, কারণ সে বেকার। আর এর মধ্যেই আপনি এসে আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। আচ্ছা, আপনিই বলেন, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, যার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করেছি, তাকে ফেলে আমি আপনাকে কিভাবে বিয়ে করি বলেন? জানেন, ওর সাথে আমার সম্পর্ক আজকে প্রায় অনেক বছরের, আর আপনার সাথে পরিচয় আমার কয়দিনের। দেখুন, আমি হয়তো আপনাকে বিয়ে করলে সুখী হতাম, কিন্তু আমি সারা জীবন তার কাছে অপরাধী হয়ে বেঁচে থাকতে হতো আমার। এখন আপনিই বলুন, একজন কোটিপতির বউ সামান্য একজন গ্রামের ছেলের কাছে সারা জীবন অপরাধী হয়ে বেঁচে থাকতে পারে? আমার কাছে টাকা পয়সার চাইতেও ভালোবাসাটা অনেক দামি, আর তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি গ্রামের সেই সহজ সরল ছেলেটাকে বিয়ে করতে চাই। কিন্তু দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস। 1 মিনিট আগেও তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, মুহূর্তের মধ্যেই তুমি স্বপ্নগুলো সব ভেঙে দিলে। তুমি আমাকে এমন একটা সত্যের সামনে দাঁড় করিয়েছ, তোমাকে শ্রদ্ধা জানানো ছাড়া আমার আর কিছুই বলার নেই। আমি কালও চেয়েছিলাম তুমি সুখী হও, আজও চাই তুমি সুখী হও, ভবিষ্যতেও চাইবো তুমি সুখী হও। তোমার জীবনের চলার পথে কখনো যদি আমাকে প্রয়োজন হয়, আমাকে বলতে দেরি করবে না। তোমাকে কোনো সহযোগিতা করতে পারলে আমি নিজেও সুখী হব। আপনি আসলেই অনেক বড় মনের মানুষ। ও, আরেকটা কথা, আমি যে আপনাকে বিয়ে করতে চাচ্ছি না, এটা যেন কোনোভাবেই মা জানতে না পারে। মা জানলে খুব কষ্ট পাবে। আপনি প্লিজ মাকে এই কথাটা বলবেন না। তাহলে আপনি মাকে বলবেন আপনার পক্ষে আমাকে বিয়ে করা সম্ভব না। আসি।